হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মগজাস্ত্র। তো আজকে তোমাদের আমি ইলেকট্রোস্ট্যাটিকের সেকেন্ড ভিডিওটা নিয়ে এসেছি। এই ভিডিওতে মূলত আমরা ডিসকাস করতে চলেছি কুলম্বস ল এবং তার ভেক্টর ফর্ম, অর্থাৎ ভেক্টর রূপ এবং কুলম্ব সূত্র এবং তার ভেক্টর রূপ। এখন এই কুলম্বস ল আমরা কী জন্য ইউজ করি, সেটা আমরা বেসিক্যালি ইউজ করি যে দুটো বিন্দু আধান যারা স্থির আছে, অর্থাৎ স্ট্যাটিক ইলেকট্রিক চার্জ, তাদের মধ্যবর্তী যদি একটা নির্দিষ্ট দূরত্ব থাকে, তো সেই দূরত্বের উপর নির্ভর করে সেই দুটি আধান পরস্পরকে কী পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ বল দ্বারা আকৃষ্ট বা বিকর্ষিত করছে, সেটা আমরা সেই ফোর্সের বা বলের পরিমাণটা আমরা এই কুলম্ব ল দিয়ে বার করতে চলেছি। এবং তাদের ভেক্টর রূপটা বলছে যে এই যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল তারা যে পরস্পর সমান এবং বিপরীতমুখী, সেটা আমরা দেখতে চলেছি যদি দুটো বিন্দু আধান সেম হয়, তাদের ম্যাগনিটিউড যদি সেম হয়। তাহলে এর স্টেটমেন্টটাকে ইংরেজিতে বলছি, তারপর বাংলায় বোঝাচ্ছি। এর স্টেটমেন্টটা হচ্ছে, ধরে নাও এরকমভাবে বলতে পারো, দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন অর রিপালশন বিটুইন দ্য টু স্টেশনারি পয়েন্ট চার্জ। যেখানে টু স্টেশনারি পয়েন্ট চার্জ, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। স্টেশনারি পয়েন্ট চার্জ ইজ, এক নম্বর পয়েন্ট হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দ্য ম্যাগনিটিউড অফ দ্য two static charges, and second one is the inversely proportional to the square of the distance between them, and the force is acting along the line joining of the two charges. অর্থাৎ ধরে নাও দুটো, অর্থাৎ বাংলায় বলে নিয়ে এবার, যে দুটি বিন্দু আধানকে, যেগুলো স্থির তড়িৎ আধানকে যদি কোনো একটা পারস্পরিক কোনো একটা নির্দিষ্ট দূরত্বে রাখা হয়, তাহলে সেই দুটো বিন্দু আধানের কর্তৃক আকর্ষণ বা বিকর্ষণ বলের পরিমাণ হবে তাদের মধ্যেকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং তাদের যে আধানের পরিমাণ তাদের গুণফলের সমানুপাতিক। ওকে, তাহলে এবং তারা একটি রেখা বরাবর কাজ করবে। অর্থাৎ ধরে নাও যদি আমি একটা এরকম রেখা ড্র করি, এটা রেখা ড্র করলাম, এটা হচ্ছে ডিস্টেন্স। এই রেখাটার করেসপন্ডেন্স আমার, এইখানে একটা চার্জ আছে কিউ, এখানে একটা চার্জ আছে কিউ, এটা হচ্ছে ধরে নাও Q1, এটা ধরে নাও Q2, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ধরে নাও R। এই দূরত্বটা হচ্ছে R। তাহলে এখন সূত্র অনুযায়ী দুটো বিন্দু আধান রাখা আছে, যারা স্থির, তারা হচ্ছে Q1 এবং Q2, এবং তাদের মধ্যবর্তীকার দূরত্ব হচ্ছে R। তাহলে এক্ষেত্রে তাদের মধ্যেকার যে আকর্ষণ ও বিকর্ষণ বল, তারা যদি সমান, তাদের মানে আধান যদি দুটোই পজিটিভ অর্থাৎ ধনাত্মক হয়, তাহলে তারা পরস্পরকে বিকর্ষণ করবে, এবং যদি তারা ঋণাত্মক হয় তাহলে তারা পরস্পরকে বিকর্ষণ করবে। এবং দুটো যদি আধান যদি বিপরীত ধর্মী হয়, অর্থাৎ একটা ধনাত্মক ঋণাত্মক হয়, তাহলে তারা পরস্পরকে আকর্ষণ করবে। সেই কারণে আমরা আকর্ষণ বা বিকর্ষণ বলে এই দুটো কথাই উচ্চারণ করব। তাহলে এই সূত্র অনুযায়ী এফ, তাদের মধ্যে ফোর্স, ইজ প্রপোর্শনাল টু তাদের চার্জের গুণফলের সমানুপাতিক Q1 ইন্টু Q2, এটা হচ্ছে এক নম্বর। আর সেকেন্ড আমরা বলতে পারি এফ ইজ প্রপোর্শনাল টু 1 বাই তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, দূরত্ব তাদের আর, F1 Q1 Q2 1 বাই R স্কোয়ার, এটা হচ্ছে 2 নম্বর। 1 আর 2 নম্বরকে যদি মিলাই, তাহলে আমরা লিখতে পারি এফ প্রপোর্শনাল টু Q1 Q2 বাই R স্কোয়ার। ভালো করে চিন্তা করে দেখলে বুঝবে যে আমাদের যে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি, বড় জি, তার সেটাও আমরা কিন্তু এইখান থেকেই এরকম ধরনের একটা সূত্র থেকে পাই। সেখানে কিউ এর জায়গায় দুটো মাস এম রাখা হয়েছে, সেই দুটো মাসের মধ্যবর্তীকার ফোর্সও এরকম, ধরো একটা মাস আছে M1, একটা M2, তাদের মধ্যবর্তীকার মাস যদি দূরত্ব যদি আর হয়, সেম আর হয়, তাহলে তাদের মধ্যবর্তীকার ফোর্সও এফ ইজ ইকুয়াল টু জি M1 M2 বাই R স্কোয়ার। দেখো দুটো সূত্র অনেকটা একই সুতোয় গাঁথা, অর্থাৎ ফোর্স, এই দুটো সূত্রকে আমরা মোটামুটি তুলনা করতে পারি। কিন্তু কিছু কিছু জায়গায় তাদের মধ্যে সিমিলারিটি এবং ডিসিমিলারিটি, অর্থাৎ তাদের মধ্যেকার মানে পার্থক্য আছে, এবং তাদের মধ্যেকার কিছু মিলও আমরা খুঁজে পাবো, সেটা আমি দেখাবো। তাহলে এখান থেকে যদি আমি এফ ইজ ইকুয়াল টু, এই সমানুপাতিক চিহ্নটা যদি উঠিয়ে নিই, তাহলে কে Q1 Q2 বাই R স্কোয়ার লিখতে পারি। এই কে একটা ধ্রুবক, কে কী বলা হয়, কে হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। এর এক্স্যাক্ট নাম একটা আছে, এর এক্স্যাক্ট নাম যেটা, সেই নামটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কনস্ট্যান্ট। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কনস্ট্যান্ট। তাহলে এই কে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভ্যালু আছে। এই কে আমরা এই কে ইজ ইকুয়াল টু লিখব 1/4 পাই এপসাইলন নট। এর ভ্যালু হচ্ছে, এটা জেনে রাখো, এর ভ্যালু হচ্ছে
9 ইন্টু 10⁻9 নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। ওকে, এখানে একটা নতুন জিনিস পেয়েছো, এফ, এই এপসাইলন, সেটা পরে বলছি। তাহলে আমরা যদি এই ভ্যালুটা যদি এখানে বসাই তাহলে পাই, আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এফ, তাদের মধ্যে দুটো আধানের মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ, এফ ইকুয়াল টু 1/4 এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের কুলম সূত্রের গাণিতিক রূপ। এখানে তাহলে এফ যখন ফোর্স, তাহলে এই ফোর্সের আমার ইউনিট কী হবে, এর ইউনিট হবে সিম্পল, এটা আমরা পাবো 9 ইন্টু 10⁻9 নিউটন। কীভাবে 9 ইন্টু 10⁻9 নিউটন পাবো, কোন ক্ষেত্রে পাবো, যখন Q1 ইজুকাল টু Q2 ইজুকাল টু যদি 1 কুলম হয় এবং আর যদি 1 মিটার হয়, তাহলে আমরা দেখো পেতে পারি যে Q1 Q2 1 কুলম ইন্টু 1 কুলম 1/1 স্কোয়ার মানে 1 কেটে 1 হচ্ছে আলটিমেটলি 1/4 এপসাইলন নট, এবং আমরা দেখিয়েছি 1/4 এপসাইলন নটের মান হচ্ছে 9 ইন্টু 10⁻9 নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। এখানে কুলম আর কুলম লিখবো, এখানে মিটার স্কোয়ার লিখবো, তাহলে মিটার স্কোয়ার কাটবে এবং কুলম কেটে গিয়ে আলটিমেটলি নিউটন পড়ে থাকবে, এবং আমরা সবাই জানি ফোর্সের একক হচ্ছে নিউটন। ওকে, আচ্ছা, এটা যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক সিস্টেম, সিজিএস সিস্টেমে এই ইউনিটে চার্জের ইউনিট হচ্ছে তোমার স্ট্যাট কুলম, আমি আগের দিনই বলেছি, বা ইএসইউ। এখানে কতগুলো দুটো ইনফরমেশান দিয়ে রাখছি। 1 কুলম ইজুকাল টু 3 ইন্টু 10⁻9 স্ট্যাট কুলম ইজুকাল টু 3 ইন্টু 10⁻9 ইএস, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট অফ চার্জেস। এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট নিয়ে তোমার ডেটা, যেগুলো তোমাদের মনে রাখতে হবে। সিজিএস ইউনিট কী বলো তো, এর সিজিএস ইউনিট হচ্ছে তোমার অ্যাপ কুলম বা ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট অফ চার্জ মানে ইএমইউ, অর্থাৎ এর সিজিএস ইউনিট হচ্ছে অ্যাপ কুলম, ABCOULMB, অ্যাপ কুলম। ওকে, और EMU এর ফুল ফর্ম কি, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট অফ চার্জ, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট অফ চার্জ। দেখো যেখানে আকর্ষণ বা বিকর্ষণ বল আছে এবং যদি একটা ধনাত্মক এবং ঋণাত্মক আধান থাকে, তাহলে একটা ধনাত্মক আধান একটা ঋণাত্মক আধান থাকা মানেই হচ্ছে তারা কিন্তু একটা দ্বিমেরু টাইপের গঠন করছে। সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখতে পাবো তারা কীভাবে দড়ির দ্বিমেরু গঠন করে। দ্বিমেরু গঠন করা মানে দুটো মেরু আছে, এবং আমরা জানি চুম্বকের দুটো মেরু থাকে, সেই কারণে আমরা এখানে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট অফ চার্জটা আমরা ইউজ করব। ঠিক আছে, তাহলে এর জেনে রাখো 1 কুলম ইজুকাল টু 1/10 অ্যাপ কুলম, আর কি জানবো, ইজুকাল টু 1/10 EMU। ওকে, এই দুটো আগের যেটা এই যেটা মাথায় রাখবে। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের মানে বললাম K ইজুকাল টু 9 ইন্টু 10⁻9 নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। আচ্ছা, এপসাইলন নটকে আমরা বলে রাখি, এখানে জাস্ট আমি এখন এপসাইলন নট সম্বন্ধে কিছু বলছি না। এপসাইলন নটকে আমরা বলি পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। দুটো চার্জকে যদি স্থির তড়িতাধানকে যদি বায়ুতে কিংবা বায়ুশূন্য স্থানে রাখা হয়, তাহলে তাদের মধ্যবর্তীকার যে ফোর্স, সেই ফোর্সে সর্বোচ্চ হয়। কারণ কি, কারণ সেটা বায়ুশূন্য স্থান মানে কি, তাদের মধ্যেকার কোনো যেহেতু একটা মাধ্যম থাকে না, সেই তাদের মধ্যে তাদের যে আকর্ষণ বিকর্ষণ বলকে সেটাকে বাধা দেওয়ার কেউ থাকে না, সেই কারণে সেটাকে আমরা বলি পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। ওকে, এই পারমিটিভিটি অফ ফ্রি স্পেসের মান হচ্ছে, এই এপসাইলন নটের মান আমরা দেখব 9 ইন্টু 10⁻−12 কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার ইনভার্স। সবই আমরা পাবো ওই F ইজুকাল টু 1/4 এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার থেকে আমরা সব বার করতে পারবো। ওখান থেকে এপসাইলন নট বার করতে পারবো, ওখান থেকে F বার করতে পারবো, ওখান থেকে K বার করতে পারবো, ওখান থেকে যে কোনো কিছুর আমরা ইউনিট ইজিলি ডিরাইভ করতে পারবো, এবং সেটা খুব একটা কঠিন হবে না। আচ্ছা, SI ইউনিট অফ পারমিটিভিটি কি, SI ইউনিট অফ এপসাইলন নট কী হবে, কুলম ইন্টু কুলম বাই নিউটন ইন্টু মিটার স্কোয়ার, এটাই হবে।
তাহলে কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2। এটা আমরা বুঝতে পেরেছি এরকমভাবে আসবে, তাই তো। পরবর্তী ভিডিওতে আমি এই সম্বন্ধে পারমিটিভিটি ও পারমিয়াবিলিটি নিয়ে একটা ডিটেল আমি একটা ভিডিও করব এবং তাতে আমরা ডিটেল আলোচনা করব রিলেটিভ পারমিটিভিটি কী এবং সেটা মাধ্যম যদি পরিবর্তন হয় তাহলে সেটা কীভাবে পরিবর্তন হচ্ছে এগুলো সব জানবো। একটা জিনিস জানবে এখানে, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমি বলছি, সেটা একদম নোট করে রাখো। এই ফোর্স অফ অ্যাট্রাকশন আর রিপালশন এফ ইজ প্রপোর্শনাল টু 1/r²। এটা কোন কোন ক্ষেত্রে? এটা ইলেকট্রোস্ট্যাটিক ক্ষেত্রে, ইলেকট্রোস্ট্যাটিকের ক্ষেত্রেও, আবার গ্র্যাভিটেশনের ক্ষেত্রেও। তাহলে বলতে পারি আমরা এই দুটো সূত্রই, ইলেকট্রোস্ট্যাটিক এবং গ্র্যাভিটেশন দুটো সূত্রই ইনভার্স স্কোয়ার ল মেনে চলে। মানে যদি আমি এফ ভার্সেস আর এর গ্রাফ প্লট করি, গ্র্যাভিটেশন বা তোমার ইলেকট্রোস্ট্যাটিক যে কোনো ক্ষেত্রে এটা যদি এফ হয় ওয়াই অ্যাক্সিসে, এটা যদি আর হয় এক্স অ্যাক্সিসে, তাহলে এই গ্রাফের তোমার নেচার হবে এইরকম। এবং একটা জিনিস জেনে রাখো যে যদি এখানে তুমি ধরো তুমি কলকাতাতে আছো, কলকাতা, এখানে একটা চার্জ আছে, ঠিক তোমার তার একটু দূরেই একটা চার্জ থাকলে সে একটা ফোর্স ফিল করবে। সেই চার্জটা যদি এখানের থেকে আরও দূরে সরিয়ে নিয়ে যায় তাহলেও কিন্তু এই চার্জটা একটা কিন্তু প্রভাব বিস্তার করবে। সেটা আমেরিকাতেই থাকুক, ইংল্যান্ডেই থাকুক, ইন্ডিয়ারই বাকি অন্য কোনো শহরে থাকুক, বা তোমার বাড়ির পাশেই থাকুক, বা চার্জার একদম পাশেই থাকুক, তার কিন্তু একটা এফেক্ট একটা অন্য চার্জের উপর অবশ্যই থাকবে। এবং সেই কারণে কিন্তু এই জিনিসটা কখনোই কিন্তু জিরো হবে না। অর্থাৎ এই চার্জের যে প্রভাব সেটা কোথায় গিয়ে ইনফাইনাইট হয়, কোথায় গিয়ে জিরো হবে, সেটা একদম ইনফাইনাইটে গিয়ে জিরো হবে। অর্থাৎ ইনফাইনাইটে কোনো একটা জায়গায়, যেটা আমাদের ধারণার বাইরে, সেরকম একটা জায়গায় গিয়ে চার্জটা কিন্তু মিলে যাবে। এইবার যেটা ইম্পর্টেন্ট একটা জিনিস পড়াচ্ছি সেটা হচ্ছে ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল। ধরুন এটা চার্জ আছে, একটা এরম চার্জ, একটু বড় করেই আঁকছি। এটা হচ্ছে Q1, এটা হচ্ছে Q2, একটা চার্জ ধরে নাও। এদের মধ্যবর্তীকার দূরত্ব আমি এঁকে নিচ্ছি। ধরে নাও এটা হচ্ছে তাদের মধ্যবর্তীকার দূরত্ব, এটা আমি R দিয়ে ডিনোট করছি। এইবার এই যে Q1 এর উপর Q2 দ্বারা যে বল, সেটা কি হবে? সেটা এদিকে কাজ করবে। দুটো যদি একই দিকের হয় তাহলে কি, এটা ধরো একে ঠেলছে, বিকর্ষণ করছে। Q1 Q2 দুটো যদি ধনাত্মক ধরো, এটাও ধরো নাও +Q1, এটাও ধরো +Q2, তাহলে পরস্পরকে বিকর্ষণ করবে। তাহলে Q1 এর উপর Q2 এর প্রভাব কী হবে? এটা হবে F12 হবে। 12 মানে 1 নম্বর চার্জের উপর 2 নম্বর দ্বারা প্রভাব এদিকে হবে। আর যদি আমি এই চার্জের উপর Q2 এর উপর Q এর প্রভাব দেখি, তাহলে সেটা এদিকে হবে। Q2কে Q1 এদিকে ঠেলবে, অর্থাৎ F21 হবে। এইবার যদি আমি এইখান থেকে যদি R মেজার করি, এটা কি হবে? এটা আমি বলতে পারি R2 - R1। আচ্ছা, ডিস্টেন্স কি হতে পারে? এটা হতে পারে ফাইনাল ডিস্টেন্স মাইনাস ইনিশিয়াল ডিস্টেন্স হচ্ছে তাদের মধ্যবর্তীকার দূরত্ব, এটা ইজুকাল টু R অবশ্যই। আবার যখন আমি এটা এই দিক থেকে মেজার করব, তখন কি হবে? এটা হবে R1 - R2। এটা হচ্ছে ফাইনাল, এটা হচ্ছে ইনিশিয়াল। ফাইনাল দূরত্ব মাইনাস ইনিশিয়াল দূরত্ব, এটাও ইজুকাল টু হবে R। এইটুকু জিনিস জেনে রাখো। এইবার আমি তাহলে প্রথম করছি F12, অর্থাৎ প্রথম চার্জের দ্বারা প্রথম আধানের উপর দ্বিতীয় দ্বারা প্রযুক্ত বিকর্ষণ বল। কারণ কি, এখানে সেম চার্জ নিয়েছি, সেম টাইপের চার্জ, দুটোই পজিটিভ। কী হবে? F12 হবে। ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, মাথায় আরও দিলাম, ইজুকাল টু K Q1 Q2 বাই R² মডিউলাস করলাম। তাহলে কী হবে? আচ্ছা, এটা তো হচ্ছে বল। এবং এর দিকটা এইদিকে, অর্থাৎ দিক নিদর্শনের জন্য আমি কি করেছিলাম? এইটা করেছিলাম। তাহলে এর উপর এ যখন বল দিচ্ছে, তখন এখান থেকে এদিকে যাবে বলটা, এখান থেকে বলটা এদিকে প্রযুক্ত হচ্ছে। তাহলে এর ডাইরেকশান কী হবে? R1 - R2 তার এই ক্যাপ মানে কি বলি? এই ক্যাপ মানে আমরা কি জানি? এই ক্যাপ কি করে? R ক্যাপ মানে হচ্ছে এর দিক নিদর্শন করে। আচ্ছা, এ ক্যাপ ইজুকাল টু, আমরা এ ক্যাপ ইজুকাল টু কি জানি? এ ভেক্টর বাই মডিউলাস অফ এ।
আমরা ভেক্টরের ভিডিওতে দেখেছি এবং তোমরা ভেক্টর ভিডিওটা দেখে নিতে পারো। তাহলে আমি এবার এই লাইনটাই লিখতে পারি কে Q1 Q2 বাই আর স্কোয়ার ইন্টু এটাকে যদি আমি আর ক্যাপ ধরি তাহলে আর ক্যাপ ইকুয়াল টু কী ধরি R1 মাইনাস R2 তার ভেক্টর ডিভাইডেড বাই R1 মাইনাস R2, তাই তো লিখতে পারি। আচ্ছা R1 মাইনাস R2 আমি কি জানি আর, তাহলে লিখতে পারি কে Q1 Q2 বাই আর কিউব ইন্টু R1 মাইনাস R2 ভেক্টর লিখতে পারি, তাই তো। অথবা আরেকটা কাজ করো, আরও সুবিধা হবে, এখানে তুমি যেমনি লিখছো আর স্কোয়ার লেখো আর এইখানে লেখো আর লেখো। তাহলে এই আর মানে কি, আর মানে R1 মাইনাস R2, এই আর মানে আমি R1 মাইনাস R2 লিখতে পারি। তাহলে কে Q1 Q2 বাই R1 মাইনাস R2 তার কিউব ভেক্টর দিয়ে দিই ইন্টু R1 মাইনাস R2, যেরকম পড়ে রইলো সেরকম উপরটা পড়ে রইলে আটটাকে আমি R1 মাইনাস R2 কিউব করে দিলাম। এটা আমরা প্রথম পেলাম। এবার সেকেন্ড আলোচনা করি। দ্বিতীয় আধানের উপর প্রথম দ্বারা প্রযুক্ত বল কী হবে, F21 হবে। অবশ্যই F2 এর উপর F1 কাজ করছে, F21 এবং তার ডাইরেকশান আছে, অর্থাৎ যেহেতু ভেক্টর সেহেতু মান এবং দিক দুটো লিখবে। মান কী হবে, কে Q1 Q2 বাই আর স্কোয়ার, দূরত্ব জানি এটা কুলম্বস ল। আর এবং এটাকে লিখবো R2 মাইনাস R1 লিখবো, তার ক্যাপ লিখবো। সেম করে যাও, কে Q1 Q2 বাই আর স্কোয়ার ইন্টু R2 মাইনাস R1 এর ভেক্টর বাই মডুলাস অফ R2 মাইনাস R1 লিখলাম। এটাই লিখতে পারি কে Q1 Q2 বাই R2 মাইনাস R1, R2 মাইনাস R1 আমরা জানি কি আর স্কোয়ার ইন্টু R2 মাইনাস R1 এর ভেক্টর ডিভাইডেড বাই R2 মাইনাস R1। তাহলে এটা লিখতে পারি কে Q1 Q2 বাই R2 মাইনাস R1 ভেক্টর সাইন তার হোল কিউব ইন্টু R2 মাইনাস R1 ইন্ডিভিজুয়াল ভেক্টর দিলাম সাইন, তাই তো। আচ্ছা এখান থেকে দুটো এক্সপ্রেশন কিন্তু সেম, এটা সেম। আচ্ছা এই পার্টটা তার মানে কি বুঝতে পারছিলাম, এটা আমরা এই পার্টটা বুঝতে পারছিলাম ম্যাগনিটিউড পার্ট, এটা ডাইরেকশন পার্ট। এখানে এটা ম্যাগনিটিউড পার্ট আর এটা ডাইরেকশন পার্ট। যেহেতু এটা ভেক্টর কোয়ান্টিটি F12 ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, তাহলে সেই কারণে আমরা ডাইরেকশন এবং ম্যাগনিটিউড দুটো দিলে তবেই সেই ভেক্টরটা পূর্ণ প্রকাশ হয়। তাহলে আলটিমেটলি কী হচ্ছে, এখান থেকে যদি আমি একটা মাইনাস কমন নিই তাহলে যে মাইনাস কে Q1 Q2 বাই, তাহলে R1টা মাইনাস প্লাস হয়ে যাবে, R1 মাইনাস R2টা মাইনাস হয়ে যাবে, তার হোল কিউব এখান থেকেও R1 মাইনাস R2 হয়ে যাবে, মাইনাস কমন নিয়ে নিয়েছি। তাহলে এটাই মানে কি, এই পার্টটা কি, এই পার্টটা ছিল F12 তো, তাহলে মাইনাস অফ F12 লিখতে পারি। তাহলে F21 তাহলে কি প্রমাণিত হলো, F21 ইজ ইকুয়াল টু অফ মাইনাস F12। এটাই তো আমাদের কুলম্ব সূত্রে আমার প্রমাণ করার ছিল। তার মানে কি বলতে চাইছি, তার মানে বলতে চাইছি যে ধরো যদি এটা Q1 চার্জ হয়, এটা Q2 চার্জ হয়, তাহলে এইটা যদি F12 ফোর্স হয়, এটা 1 এটা 2, তাহলে এইটা হবে F21 ফোর্স এবং তারা কি পরস্পরের বিপরীত দিকে কাজ করবে। এটাই আমাদের আমার মানে প্রামাণ্য বিষয় ছিল যে F12 ইজ ইকুয়াল টু F21। তার মানে কি, তার মানে আর সেখান থেকে আমরা বলতে R12 ইজ ইকুয়াল টু মাইনাস অফ R21, এটাও বলতে পারি। তাহলে বলতে পারি দ্যাট দ্য টু চার্জেস এক্সার্ট ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স অন ইচ আদার। যদি দুটো চার্জের যদি ভ্যালু সমান হয় তাহলে সেই দুটো ক্ষুদ্র আধান পরস্পরের মধ্যে সমান বল প্রয়োগ করবে, একজন আরেকজনের উপর সমান বল প্রয়োগ করবে, কিন্তু বলের একটাই ক্রাইটেরিয়া হবে যে তারা পরস্পরের বিপরীতমুখী হবে। আচ্ছা তাহলে কি, সো কুলম্বিয়ান ফোর্স হবে অন এ নিউটনস থার্ড লস অফ মোশন, এটা কিন্তু নিউটনের তৃতীয় সূত্র। তাহলে ইহা নিউটনের তৃতীয় সূত্র মেনে চলে।
দেখো প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, অর্থাৎ F1 এই যে এই Q1 Q2-র উপর যে চার্জ বল প্রয়োগ করবে, Q2ও কিন্তু Q1-এর উপর সেম বল প্রয়োগ করবে। এবং আমরা জানি Q1 Q2-এর উপর যে বল প্রয়োগ করছে, Q2 Q-এর উপর সেম বল কিন্তু বিপরীত দিকে প্রয়োগ করবে। আমরা সেটাই জানি, আমাদের নিউটনের তৃতীয় সূত্র থেকে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। আচ্ছা, তাহলে আমরা এটা কুলম্বের সূত্রে ভেক্টর রূপ পড়ে ফেললাম। ওকে, তাহলে আমরা লিমিটেশন অফ কুলম্বস ল পড়েছিলাম। যে লিমিটেশন অফ কুলম্বস ল বলেছিল যে ইলেকট্রিক চার্জ মাস্ট বি এট রেস্ট, অর্থাৎ যে চার্জগুলো নিয়ে আমরা আলোচনা করছি সেই চার্জগুলো সবসময় স্থির থাকবে, তারা কিন্তু চলাচল করবে না। আর কি জানি, দ্য ইলেকট্রিক চার্জেস মাস্ট বি পয়েন্ট চার্জ, অর্থাৎ তারা খুব ক্ষুদ্র হবে, যতটা সম্ভব ক্ষুদ্র, অর্থাৎ একটা ইলেকট্রন নিয়ে আমরা আলোচনা করতে পারি 1.6 × 10⁻⁻⁹ কুলম্ব এই পরিমাণ চার্জ হবে। এবং বলতে পারি দ্য সেপারেশন বিটুইন দ্য চার্জেস মাস্ট বি গ্রেটার দ্যান দ্য নিউক্লিয়ার সাইজ, মানে তাদের যে নিউক্লিয়ার সাইজ, অর্থাৎ যে এই একটা চার্জের যে নিউক্লিয়াসের যে সাইজ, সেই চার্জের নিউক্লিয়ার সাইজের থেকে অ্যাটলিস্ট তাদের দূরত্বটা বড় হবে এবং তাদের মোটামুটি ডিস্টেন্স হবে লেস দ্যান 10⁻⁻15 মিটারের, মানে তারা খুবই কাছাকাছি থাকবে। তবেই আমরা কিন্তু এই এক্সপেরিমেন্টটা ক্ষুদ্র চার্জ দ্বারা করতে পারবো। কিন্তু আমি এটাও বলে রাখি যে একটা চার্জ এখানে রাখা আছে, একটা চার্জ আমেরিকায় ধরো 5,000 কিলোমিটার 10,000 কিলোমিটার ডিস্টেন্সে রাখা আছে, সেখানেও কিন্তু সেই চার্জের দ্বারা, প্রথম চার্জের দ্বারা দ্বিতীয় চার্জের উপর একটা এফেক্ট বা প্রভাব থাকবে। পরবর্তীকালে যখন আমি ইলেকট্রিক ফিল্ড নিয়ে আলোচনা করব, এবং এই চার্জের তো একটা স্থির চার্জ, সেই চার্জের তো যখন একটা জায়গায় রাখি, একটা চার্জকে আমরা মোটামুটি একটা খুব সুন্দর, তোমাকে যদি আমি অ্যানালজি দিই সেটা বলতে পারি যে একটা চার্জ অনেকটা লণ্ঠনের মতো। লণ্ঠন বা একটা মোমবাতি শিখায়, যখন জ্বালানো হবে তখন সেই চারিদিকে তার আলোটা ছড়িয়ে দেবে। সেমনি ইলেকট্রিক চার্জেরও একটা এফেক্ট আছে, সেটা হচ্ছে সেই এফেক্ট হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। এই যে ফোর্স, এই ফোর্সটা কি, একটা হচ্ছে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স, মানে এটা বেসিক্যালি যে দুটো চার্জ রাখা হয় তাহলে তার যে দ্বিমেরু, মানে দুটো যে সাউথ আর নর্থ পোল যে তৈরি করছে, প্লাস আর মাইনাস, সেই চার্জ প্লাস আর মাইনাস যে তৈরি করছে, সেখানে কি তার প্লাস থেকে গিয়ে নর্থ পোল থেকে, মানে নর্থ পোল থেকে যে ইলেকট্রিক লাইন্স অফ ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সগুলো বেরিয়ে সাউথ পোলের দিকে আমরা সেগুলো মিশে যায়, সেটা আমরা জানি। অর্থাৎ একটা চার্জ যদি রাখি প্লাস চার্জ, সেখান থেকে একটা এফেক্ট বেরিয়ে আসবে, বেরিয়ে এসে সে ইনফাইনাইট পর্যন্ত তার প্রভাব বিস্তার করবে। কিন্তু যদি মাঝখানে কোনো একটা মাইনাস চার্জকে পায়, সেই মাইনাস চার্জ কিন্তু মাইনাস চার্জকে কিন্তু প্লাস চার্জের এফেক্টটা মিশে যাবে। তাহলে আজকে এইটা যে আলোচনা করলাম, এটা হচ্ছে আমাদের মানে আজকের ভিডিওটা এটুকুই ছিল। নেক্সট ভিডিওতে আমি যেটা আলোচনা করব, সেই ভিডিওতে আমি এই ইলেকট্রিক ফিল্ড মানে তোমার এই কুলম্বস ল আর তোমার যে আমাদের কী বলে গ্র্যাভিটেশনাল ফোর্স, তার কম্প্যারিজন আমরা করব। আচ্ছা, নয়তো এই ভিডিওতে আমি সেটা আলোচনা করে দিতে পারি। সেটা হচ্ছে ধরে নাও ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিক চার্জ আর মাসের মধ্যে ডিফারেন্স কী, যদি আমরা মোটামুটি একটা রাফ আইডিয়া করি, তাহলে বলতে পারবো যে ইলেকট্রিক চার্জ কিউ = প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, আবার জিরো হতে পারে। কিন্তু মাস কখনো প্লাসও হবে না, মাইনাসও হবে না, জিরো হবে না, এই তিনটে কোনোটাই সম্ভব না। মাস প্লাস মাইনাস, মানে কিউ চার্জ মে বি পজিটিভ, নেগেটিভ or জিরো, বাট মাস অফ এ বডি অলওয়েজ পজিটিভ। সরি, এটা প্লাস লেখা ভুল হলো, এটা প্লাস, এটা সবসময় প্লাস হবে, এটা কখনো মাইনাস বা জিরো হবে না। ঠিক আছে, প্লাস অবশ্যই চার্জ, মানে মাস প্লাস হবে। আচ্ছা, ইলেকট্রিক চার্জকে আমরা কোয়ান্টিটি দ্বারা আলোচনা করতে পারি, কারণ কি কিউ = n × e, যেখানে n একটা হচ্ছে ইন্টিজার, প্লাস মাইনাস ইন্টিজার, প্লাস মাইনাস 1 2 3 4 পূর্ণ সংখ্যা। অর্থাৎ চার্জ আমি বলেছিলাম 1.6 × 10⁻⁻19 কুলম্ব হচ্ছে সবথেকে মিনিমাম চার্জ, কিন্তু ম্যাক্সিমাম চার্জের কোনো তার লিমিটেশন নাই। n যেরম বাড়বে চার্জের পরিমাণ সেরম বাড়বে। 100টা ইলেকট্রনের চার্জ যা 1000 ইলেকট্রনের চার্জ আরও বেশি, 50,000 ইলেকট্রনের চার্জ আরও বেশি, 1 কোটি ইলেকট্রনের চার্জ আরও বেশি। যেরম n বাড়াবো সেমনি চার্জের পরিমাণ বাড়বে। কিন্তু এখনও পর্যন্ত কোয়ান্টাইজেশন অফ মাস এটা করা সম্ভব হয়নি। অর্থাৎ মাস কিন্তু 1 গ্রাম থেকে শুরু করে 0.1 গ্রাম থেকে শুরু করে 1.5 গ্রাম, 2 গ্রাম, 100 গ্রাম, 1000 গ্রাম, বিভিন্ন ধরনের পূর্ণ সংখ্যা এবং দশমিক বা ভগ্নাংশ যে কোনো ইয়েতেই আমরা মাসকে পাই, এবং সেই জন্য মাসকে কোয়ান্টাইজ করা যায় না। থার্ড পয়েন্ট এটা খুব ইম্পর্টেন্ট, কিউ ডাজ নট ডিপেন্ড আপন স্পিড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট টপিক। কিন্তু mass m is increase with
স্পিড, অর্থাৎ দেখা গেছে আমাদের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, এটা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, এটা কার? আইনস্টাইন, অ্যালবার্ট আইনস্টাইনের। বিখ্যাত একটা থিসিস, মানে বিখ্যাত একটা কনসেপ্ট, এটা অনেক অ্যাডভান্স স্টাডি যখন তোমরা ফিজিক্স নিয়ে করবে তখন তোমরা বুঝতে পারবে। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী মাস যদি ইনক্রিজ হয় তাহলে কিন্তু কোনো একটা তোমার স্পিড যদি ইনক্রিজ হয় তাহলে কিন্তু কোনো পদার্থের মাস বাড়বে। আমরা বেসিক্যালি এটা পাই এম ইজ ইকুয়াল টু এম নট ইন্টু রুট আন্ডার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার থেকে পাই। এখানে এম নট কি? মাস অফ রেস্ট বডি, যে বডিটা রেস্টে আছে তার মাস। ভি মানে কি জানি? ভেলোসিটি অফ মাস, যেই এবার সেই মাসটাকে ঘোরাচ্ছে একটা নির্দিষ্ট ভেলোসিটিতে। সি কি জানি? ভেলোসিটি অফ লাইট বা স্পিড অফ লাইট। আর এম কি জানি? এম মানে বলবো দ্য মাস বাই অফ দ্য বডি হোয়েন মুভিং উইথ ভেলোসিটি স্পিড, ভেলোসিটি ভি। মাস এম মুভিং উইথ ভেলোসিটি ভি, এটা বলতে পারি। ওকে, তাহলে এখানে যদি দেখো তাহলে আমরা জানি ভি ইজ অলওয়েজ লেস দ্যান সি। ভি ভেলোসিটি যত জোরেই তুমি ঘোরাও, 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 10 কিলোমিটার, 100 কিলোমিটার, 1000 কিলোমিটার, লাখ কিলোমিটার, যত কিলোমিটারই তুমি ঘোরাও, কখনও সে সি এর সমান, অর্থাৎ আলোর গতিবেগ আমরা জানি পৃথিবীতে সর্বোচ্চ গতিবেগ হচ্ছে আলোর গতিবেগ, আলোর গতিবেগের থেকে বেশি গতিবেগে কখনও সে যেতে পারবে না। তো সেই জন্য ভি যদি যেহেতু সি এর থেকে অনেক 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 ক্ষুদ্র, তাহলে এখানে যদি সেই ইকুয়েশনে ভি যদি সি এর থেকে অনেক লেস দেন বসাও তাহলে সব দেখবে এম ইজ গ্রেটার দেন এম জিরো। সবসময় অঙ্ক করে দেখে নিতে পারো, এম ইজ গ্রেটার দেন এম জিরো, অর্থাৎ ভেলোসিটি যদি বাড়তে থাকে তাহলে কিন্তু মাস আস্তে আস্তে বাড়তে থাকবে। যদি সি এর ভেলোসিটিতে যাও তাহলে একদম অন্য ঘটনাগুলো ঘটে, ভেলোসিটি মাস ইনফাইনাইট হয়ে যাবে। ওকে, সো এটা একটা বেসিক মানে একটা সুন্দর একটা কনসেপ্ট, এটা দিয়ে অঙ্ক আসতে পারে বিশেষ করে তোমার জয়েন্টে বা আইআইটি, মানে যেই মেন্স বা অ্যাডভান্সে। আচ্ছা, চার্জকে কিন্তু সংরক্ষিত করা যায়, চার্জকে সংরক্ষিত করা যায়, চার্জের কিন্তু কোনো লস নাই, কিন্তু মাস ইজ নট কনজার্ভড বাই ইট সেলফ। অ্যাট সাম টাইমস দ্য মাস মে চেঞ্জ ইন্টু দ্য এনার্জি। যেমন ধরো মোমবাতির দহন, মোমবাতি যদি জ্বলে সেখানে মোমবাতি পুরো ছাই হয়ে যায়। তো জ্বলনের আগে এবং জ্বলনের পরে মোমবাতির যে ওজন সেটা কিন্তু কখনো এক থাকে না। কারণ কি? কারণ যে আগুন যে হিট উৎপন্ন হচ্ছে, হিটটা যে রেডিয়েট হচ্ছে তার সঙ্গে সঙ্গে কিন্তু কিছু পরিমাণ মাসও কিন্তু নষ্ট হয়ে যায়। আচ্ছা, এখানে ইলেকট্রোস্ট্যাটিক চার্জ, এই যে Q1 আর Q2 নিয়েছিলাম, এটা প্লাস মাইনাস Q1 Q2, এটা প্লাস মাইনাস Q1 Q2 হতে পারে, তাই তো? তাহলে অ্যাট্রাকশন অফ ফোর্স বিটুইন টু চার্জ মে বি অ্যাট্রাকটিভ অর রিপালসিভ। কিন্তু মাস যেহেতু কখনো নেগেটিভ হয় না, মাস যেহেতু পজিটিভ সবসময়, প্লাস M1 প্লাস M2, তাহলে এদের মধ্যে সবসময় কী হবে? রিপালশান হবে। এটা রিপালশানও বলা ভুল বললাম, এর মধ্যে সবসময় এটা এদের মধ্যে মাসের মধ্যে আমরা যে ধরবো, এই মাসগুলো পরস্পরকে আকর্ষণ করবে, অর্থাৎ অ্যাট্রাকটিভ হবে, তাই তো? এখানে কিন্তু আমি পোলারিটি কোনো ব্যাপার নাই, অ্যাট্রাকটিভ মানে দুটো মাস পরস্পরকে সবসময় আকর্ষণই করবে। আচ্ছা, Q1 আর Q2, ধরো এটা +1 কুলম, একটা -1 কুলম, এই দুটো কিন্তু সবসময় যদি তাদের মধ্যেকার যদি ফোর্স বার করি তাহলে কিন্তু তারা কিন্তু ক্যান্সেল আউট হতে পারে, কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স কিন্তু কখনো ক্যান্সেল আউট হবে না, কখনোই ক্যান্সেল আউট হবে না। একটা জিনিস, চার্জ অফ আ বডি অলওয়েজ পজেস আ মাস। একটা বডিতে যে চার্জ আছে সেই চার্জ একটা মাস কিন্তু তার সবসময় সে ক্যারি করে, অর্থাৎ একটা ইলেকট্রনের যেহেতু চার্জ মাস আছে, একটা ইলেকট্রন যে পৃথিবীর সবথেকে ক্ষুদ্রতম চার্জ হচ্ছে ইলেকট্রন, সেই ইলেকট্রনের যেহেতু মাস আছে সেই জন্য যে কোনো মাস মানে যে কোনো চার্জের একটা মাস আছে। কিন্তু মাস থাকলে যে চার্জ থাকবে তা নয়। একটা নিউট্রাল বডি যার মাস আছে 1000 কিলো, 2000 কিলো, 1 টন, 2 টন, 5 কুইন্টাল, 10 কুইন্টাল, সে কিন্তু আনচার্জ বডি বা নিউট্রাল বডিও হতে পারে। এটা হচ্ছে তাদের মধ্যেকার ডিফারেন্স। এবার তাদের মধ্যে যেটা সিমিলারিটি, তারা হচ্ছে দুটো সিমিলারিটি আছে। একটা হচ্ছে দে অলওয়েজ বোথ, সিমিলারিটি যদি বলো, বোথ অলওয়েজ ওবে ইনভার্স
স্কোয়ার ল, কারণ কি এফ প্রপোর্শনাল টু 1/r², দুটো ক্ষেত্রে ভ্যালিড। এটা একটা ইম্পর্টেন্ট তোমার সিমিলারিটি। আরেকটা কি, বোথ ফোর্সেস আর অ্যাক্টিং অ্যালং লাইন জয়নিং সেন্টার, বোথ ফোর্স অ্যাক্টিং অ্যালং লাইন জয়নিং অফ দেয়ার সেন্টার, মানে এই একটা চার্জ বা মাস আছে, এই একটা চার্জ বা মাস আছে, তাদের মধ্যবর্তীকার যে সেন্টার, তাদের মধ্যবর্তী যে দূরত্ব, সেটাই কিন্তু তাদের মধ্যেকার দূরত্ব ধরে আমরা কিন্তু আর ধরে ক্যালকুলেশন করবো। অর্থাৎ তাদের দুটো চার্জ বা দুটো মাস যদি রাখা থাকে, তাদের মধ্যে ন্যূনতম দূরত্ব যেটা দ্য মিনিমাম ডিস্টেন্স, সেটাই হচ্ছে তাদের মধ্যেকার দূরত্ব, যেটা আমরা ক্যালকুলেশনে ইউজ করবো। যাতে এই দুটো হচ্ছে তাদের সিমিলারিটি, বাকি যা কিছু পড়ালাম তা হচ্ছে তাদের ডিসিমিলারিটি। নেক্সট ভিডিওতে যেটা করবো সেটা হচ্ছে পারমিটিভিটি, মানে পারমিটিভিটি অফ এ ফ্রি স্পেস আর রিলেটিভ পারমিটিভিটি, এই দুটো জিনিস আমি তোমাদের পড়িয়ে দেবো। যখন ম্যাগনেটোস্ট্যাটিক পড়বে তখন তোমরা এই পারমিটিভিটিটাকেই পড়বে পারমিয়াবিলিটি নিয়ে। তখন এখানে পারমিটিভিটি মানে কি, এপসাইলন দিয়ে আমরা ডিনোট করি, আর ম্যাগনেট ফিল্ডে পারমিয়াবিলিটিকে আমরা মিউ নট দিয়ে ডিনোট করি। ওকে, এই দুটো কিন্তু কনসেপ্ট এক। তাহলে আজকে ভিডিওতে এই পর্যন্ত থাকুক, তোমরা পড়াশোনা করতে থাকো। বিশেষ করে কুলম্বস লর ভেক্টর ফর্মটা পড়বে, এটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসছে এবং পরীক্ষা আসার প্রচুর চান্স আছে এবারও। ঠিক আছে, তাহলে ততক্ষণ পড়াশোনা করতে থাকো জমিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু আলোচনা নিয়ে। তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।